আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি 2024 সালের সম্প্রতি রিলিজ হওয়া দুর্দান্ত অ্যাকশন এবং ক্রাইম থ্রিলার মুভি শেরিফ। মুভিতে রহস্যজনক খুন, দুর্দান্ত অ্যাকশন, মাদক, চোরাকারবারি থেকে শুরু করে অপরাধ জগতের প্রায় সবকিছু মিলে মুভিটিকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। এর মধ্যেই আবার লুকিয়ে আছে কয়েকজন মাস্টার মাইন্ড, যারা পুরো মুভিতে আপনার ব্রেন নিয়ে খেলবে। আর হ্যাঁ, এই মুভিটিকে কিন্তু শতকরা 93% গুগল ইউজার পছন্দ করেছে। সুতরাং মুভিটি ইতিমধ্যে কীরকম জনপ্রিয়তা পেয়ে গেছে তা বুঝতেই পারছেন। তাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো মূল গল্পে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। মুভির শুরুতে এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এর নাম টনি ইফরিট, মালয়েশিয়ার সবচেয়ে বড় জুয়ারি সর্দার এবং ম্যাথ সিন্ডিকেটের নেতা। শুধু তাই নয়, তার অবৈধ ব্যবসার শেষ নেই। আজকে সে হাসতে হাসতে আদালত থেকে বের হয়ে যাচ্ছে, কারণ তার বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি। টাকা দিয়ে সে সবাইকে কিনে নিয়েছে। এ পর্যন্ত টনি যতবার গ্রেফতার হয়েছে, প্রতিবারও সে টাকা আর ক্ষমতার জোরে ছাড়া পেয়েছে। তবে দেখা যাক টনি কতদিন পাপের সাম্রাজ্য ধরে রাখতে পারে। এরপরের দৃশ্যে নার্কোটিক্স ডিপার্টমেন্ট প্রধান পুলিশ অফিসার মালিককে দেখতে পাই। সে একটা পুরনো বাড়িতে এসেছে ইনফরমারের সঙ্গে দেখা করতে। তবে সেখানে আসে পুলিশ অফিসার নাজ। নাজের আরও একটা পরিচয় রয়েছে, যা পরে জানতে পারবো। নাজকে দেখে মালিক ভয় পেয়ে যায়। সে এসেছিল টনির পাঠানো লোকের সঙ্গে দেখা করতে। নাজ বলে, তাহলে তুমি টনির লোক হয়ে কাজ করছো? তুমি পুলিশ হওয়ার যোগ্য নও, তুমি ঘুষখোর অসৎ একটা লোক। নাজ জানতে পেরে গেছে মালিক টনির লোক। মালিক তাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু সে তার কথা না শুনেই তাকে ছুরি দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে। এরপর তার বডিকে সুন্দর করে পরিষ্কার করে ফুল বডিতে প্লাস্টিক দিয়ে আবৃত করে একটা জায়গায় নিয়ে ফেলে দেয় এবং ফুল বডিতে মেথামফেটামিন ড্রাগস ছড়িয়ে দেয়। পরের দিন ভোরে কুয়ালালামপুর ব্রিজের নিচে পুলিশ অফিসার মালিকের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। সবার সঙ্গে নাজও ছিল, কিন্তু প্রতিবারের মতো এবার কোনো ধরনের তথ্য বা প্রমাণ সিসিটিভি ফুটেজে পাওয়া যায় না। এই পর্যন্ত এই একই পদ্ধতিতে আরও 60টি খুন হয়েছে। আর খুনিকে পুলিশ ডিপার্টমেন্ট নাম দিয়েছে মেথ কিলার। এই মেথ কিলার আর কেউ নয়, পুলিশ অফিসার নাজ। নাজের মেইন টার্গেট আসলে টনি ইফরিট। সে টনিকে ধ্বংস করতে চায়, আর তাই একে একে ওর সব লোকদের মেরে ফেলছে। কিন্তু টনির উপর নাজের কেন এত ক্ষোভ তা পরবর্তীতে আমরা জানতে পারবো। আমরা এবার দেখতে পাই স্পেশাল ফোর্সের অফিসার ডিএসপি শেরিফকে। ওর একটা বদনাম রয়েছে, সে চোর ডাকাত ধরার বদলে পুলিশ হয়ে পুলিশকে ধরে। যারা অসৎ, ঘুষখোর এবং দুর্নীতিবাজ পুলিশ, তাদেরকে গ্রেপ্তার করে। এর অবশ্য কারণ আছে। শেরিফের শৈশবটা খুব বাজে কেটেছে। তার বাবা অসৎ ঘুষখোর পুলিশ অফিসার ছিল। একসময় সবাই তার ব্যাপারে জেনে যায়। পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসলে সে সমস্ত টাকা পয়সা ও শেরিফকে সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধরার চেষ্টা করলে তাদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং শেরিফের বাবার গুলি লাগে, আর সে সেখানে মারা যায়। অতীতের এই ভয়ঙ্কর দৃশ্য শেরিফের মনে আজও জ্বলজ্বল করে। আজকে শেরিফ এসেছে পুলিশ অফিসার আমিরুল আশরাফকে গ্রেপ্তার করতে। তার বিরুদ্ধে অনলাইন জুয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। জুয়ারি সর্দার স্যামের কাছ থেকে ঘুষ নেওয়ার সমস্ত তথ্য এবং অডিও রেকর্ড পাওয়া গেছে। শেরিফ আমিরুলকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে কোনো প্রকার সঠিক উত্তর দিতে পারে না। সে আসলে বুঝে গিয়েছে এখন তার কাছে পালানো ছাড়া অন্য কোনো উপায় নেই। পালানোর বৃথা চেষ্টা করে লাভ হয় না। শেরিফ তাকে গ্রেপ্তার করে। আমিরুল রাগে ফেটে পড়ে। পরবর্তীতে আকুতি করেও লাভ হয় না। শেরিফের হাত থেকে কেউই পালাতে পারে না, আর সবশেষে অনলাইন জুয়া অপারেশন কেসটি সলভ হয়। এদিকে টনিকে ধরার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের নার্কোটিক্স ডিপার্টমেন্টকে। এখন এই কেসটির দায়িত্বে রয়েছে অফিসার হাফসাম আর প্রধান সহকারী ছায়া। সে অত্যন্ত সৎ পুলিশ অফিসার এবং আইনের প্রতিটা রুলস সে মেনে চলে। ছায়া এবং নাজ দুই ভাই বোন। বর্তমানে দুজনেই একই ডিপার্টমেন্টে কাজ করছে। তবে ছায়া জানে না নাজই মেথ কিলার। নার্কোটিক ইউনিটের আরও 3 জন অফিসার হল নাগা, ফারুক এবং হং। অফিসে সবাই টনির কেস নিয়ে আলোচনা করছিল। ছায়া মালিকের মৃত্যুতে বেশ হতাশ হয়েছে। অবশ্য বাকি কারো তেমন কিছু যায় আসে না। নাগা তার ইনফরমারের কাছ থেকে টনির নতুন ডান হাত কাপাকের খোঁজ পেয়েছে। নাজ তীক্ষ্ণ দৃষ্টিতে কাপাকের ছবির দিকে তাকিয়ে থাকে। সেই মুহূর্তে হাফসাম নতুন একজন অফিসারের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়। এএসপি জেনিফার অর্থাৎ জেনি D1 স্পেশাল ডিটেকটিভ ব্রাঞ্চের পুলিশ অফিসার। উপরমহল থেকে মেথ কিলারকে ধরার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। যেহেতু টনির কেসের সঙ্গে মেথ কিলার ওতপ্রোতভাবে জড়িত, জেনি পুরো কেসটা নিয়ে ডিটেইলসে তাদের সঙ্গে আলোচনা করে। মোট 8 জন ভিকটিমের মধ্যে শুধু মালিক ছাড়া 7 জনই ছিল টনির লোক। ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা নিশ্চিত করেছে খুনের পর যে ম্যাথামফেটামিন ড্রাগস ইউজ করা হয় সেটা টনি ইফরিটের কারখানার। মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে এখন একটা খবরই প্রচারিত হচ্ছে, কে এই সিরিয়াল কিলার এবং কে এই মেথ কিলার। টনি নিজেও এখন টেনশনে পড়ে গেছে। হন্য হয়ে মেথ কিলারকে খুঁজছে। টনি তার একজন লোককে উল্টো করে ঝুলিয়ে টর্চার করছিল। সেদিন মালিকের সঙ্গে এই লোকের দেখা করার কথা ছিল, কিন্তু সে যায়নি, কারণ কেউ তাকে কল করে বলেছিল মালিকের সঙ্গে দেখা না করতে। আর এটা নাকি টনির আদেশ।
টনি এতে আরও রেগে যায় আর নৃশংসভাবে লোকটাকে হত্যা করে এবং কাপাককে নির্দেশ দেয় নার্কোটিক্স ইউনিটের প্রতিটা পুলিশ অফিসারের উপর নজর রাখতে। কাপাক ওর দলের 3 জনের সঙ্গে দেখা করে সকল পুলিশ অফিসারদের ডিটেলস দেয় আর তাদেরকে 24 ঘন্টা ফলো করতে বলে। নাজ বেশ টেনশনে ছিল, বলা যায় সে কোনো ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল। যখন সে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিল তখন সে একটি রক্তাক্ত মেয়েকে কল্পনায় দেখতে পায়। মেয়েটা তাকে বলে, কিছুই ঠিক হবে না নাজ, তুমি যা করছো ঠিক না। আসলে কে এই মেয়ে, তার এই অবস্থার জন্য কে দায়ী, নাজের সঙ্গে তার কিসের সম্পর্ক, সবকিছুই আমরা ধীরে ধীরে জানতে পারবো। সায়ার ডাকে সে বেরিয়ে আসে। নাজ তাকে এক জায়গায় ড্রপ করে দেয়। সায়ার সঙ্গে একটা কালো ব্যাগ ছিল এবং সে ব্যাগটাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। কাপাক গাড়িতে বসে পুলিশ অফিসারদের উপর নজর রাখছিল। ঠিক সেই সময় নাজ কালো হুডি আর মাস্ক পরে তার গাড়িতে ঢুকে তার মাথায় বন্দুক ধরে বলে সেই পুরনো বাড়িতে নিয়ে যেতে। নাজ কাপাককে সেখানে নিয়ে প্রচণ্ড টর্চার করে আর ছুরি দিয়ে আঘাত করতে থাকে টনির আস্তানা কোথায় সেটা জানার জন্য। কাপাক বাধ্য হয়ে সব বলে দেয় আর নাজ আগের সবার মতো তাকেও হত্যা করে বডির উপর মেদ ছড়িয়ে দেয়। পরবর্তীতে তার গাড়ির উপরেই তার লাশ রেখে দেয়। পরের দিন কাপাকের লাশ পাওয়া যায়। ফরেন্সিক ডিপার্টমেন্ট এসে তদন্ত করে কিন্তু এবারও কোনো প্রমাণ তথ্য পাওয়া যায় না। ঘটনাস্থলে জেনি সহ নার্কোটিক্স ডিপার্টমেন্টের সকল পুলিশ অফিসার ছিল। তখন নাজ সেখানে শেরিফকে খেয়াল করে। নাজের দিকে তাকিয়ে শেরিফ মুচকি হাসি দেয়। আসলে উপরমহল থেকে জেনির পাশাপাশি শেরিফকেও দায়িত্ব দেওয়া হয়েছে মেথ কিলারকে ধরার জন্য। অফিসে যে যার মতো কাজ করছিল। তখন ছায়ার কাছে একটা চিঠি আসে যেখানে টনির ঠিকানা এবং টনির ওই বিল্ডিংয়ের নকশা ছিল। আসলে নাজও এটা পাঠিয়েছিল আর এই চিঠির উপরেও মেথ ড্রাগস ছড়িয়ে দেওয়া ছিল। ছায়া এটা দেখে চমকে ওঠে আর বাকি অফিসারদের পরামর্শের জন্য ডাকে। তারা সবাই সিদ্ধান্ত নেয় আজকেই টনির ডেরায় অভিযান চালাবে। তবে হাফসাম বিষয়টি জেনির কাছ থেকে গোপন রাখতে বলে, কারণ তার কাজ মেথ কিলারকে ধরা আর তাদের গ্রুপের কাজ প্রমাণসহ টনিকে গ্রেপ্তার করা। সম্পূর্ণ অভিযানটি তারা কিভাবে পরিচালনা করবে সে সম্পর্কে ছায়া দিক নির্দেশনা দিতে থাকে। পরিকল্পনা অনুযায়ী তারা প্রথমে পিছনের রাস্তা দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করে আর টনির চেলাদের মোকাবেলা করবে। ফারুক, ছায়া এবং অফিসার হাফসাম সামনের দিকটা নিয়ন্ত্রণ করবে। সুযোগ বুঝে নাজ টনির ঘরে প্রবেশ করবে এবং তাকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করবে। কিন্তু নাজের লক্ষ্য সে সঙ্গে সঙ্গে টনিকে হত্যা করবে। তো পরিকল্পনা অনুযায়ী তারা সম্পূর্ণ রেডি হয়ে বের হয়, কিন্তু তাদের পথ আটকে দাঁড়ায় শেরিফ। ওরা শেরিফকে বলে গোপন প্রশিক্ষণ চলছে, কিন্তু শেরিফ বলে এখন কোথাও যাওয়া হবে না এবং উপরমহল থেকে নির্দেশ আছে। শেরিফ তাদেরকে নিজের পরিচয় দিয়ে বলে জেনির পাশাপাশি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মেথ কিলারকে ধরার জন্য। আর তার ধারণা মেথ কিলার বাইরের কেউ নয়, বরং নার্কোটিক্স ডিপার্টমেন্টের কেউ একজন, কারণ ভিতরের খবর বাইরের কেউ কিভাবে জানবে। শেরিফ তাদের বলে ড্যানিয়েল নামের এক সিরিয়াল কিলার 1998 সালে মাদকের সঙ্গে যুক্ত 9 জনকে হত্যা করেছিল এবং খুনের শেষে তাদের বডিতে মেথামফেটামিন ড্রাগস ছড়িয়ে দিত। আর মেথ কিলার ঠিক একই পদ্ধতিতে খুনগুলো করেছে। তবে ড্যানিয়েল সেই সময় ধরা পড়ে এবং তার ফাঁসি হয়। তবে মৃত্যুর আগে সে সবাইকে বলেছিল মাদকের সঙ্গে যে জড়িত এবং দুর্নীতিগ্রস্ত তার মৃত্যু হওয়া উচিত। শেরিফের ওই ডিপার্টমেন্টের সবার রেকর্ডস পড়ার পরে মনে হয় মেথ কিলার তাদের এই ডিপার্টমেন্টেরই কেউ। এরপর সে আর জেনি একে একে সবার জিজ্ঞাসাবাদ শুরু করে 28 জুন রাতে সবাই কোথায় ছিল এবং কি করেছিল যেই রাতে মালিক খুন হয়। সবাই নিজেদের অবস্থানের কথা জানায়। আবার সিসিটিভি ফুটেজে দেখা যায় 4 মে মালিকের রুমে যায় আর মালিক ছায়াকে জ্যাকেট খুলতে বলে সিসিটিভি অফ করে দেয়। 15 মিনিট সিসিটিভি অফ ছিল। ছায়া বলে তার একটা গোপন কেস নিয়ে কথা বলছিল, কিন্তু বিষয়টি জেনির কাছে সন্দেহজনক লাগে। সে ছায়ার কথা বিশ্বাস করে না। জিজ্ঞাসাবাদের পর তেমন বেশি কিছু জানা যায় না, তাই শেরিফ সবাইকে সন্দেহের তালিকায় রাখে। জিজ্ঞাসাবাদ শেষে তারা তাদের অভিযান শুরু করে, কিন্তু টনির আস্তানায় গিয়ে তারা কাউকেই পায় না, অর্থাৎ সবাই পালিয়েছে। একটা রুমে আওয়াজ পেলে সেখানে গিয়ে দেখে শেরিফ এসে হাজির। শেরিফের জন্যই আজ তাদের অপারেশন ফেল হয়েছে। নাজ প্রচণ্ড রেগে যায়, তবে হাফসাম তাকে থামিয়ে দেয়। এরপর যে যার মতো চলে যায়। এদিকে টনি তার সবকিছু গুছিয়ে অন্য জায়গায় শিফট করেছে, কিন্তু তাড়াহুড়োই তারা টাকার মেশিন আনতে পারেনি। এজন্য সে নিজের লোকেদের উপর ভীষণ রেগে গেছে। তবে আজকে যে টনির ওখানে অভিযান চালানো হবে সেটা আগে থেকেই কেউ তাকে জানিয়ে দিয়েছিল। এটা স্পষ্ট ডিপার্টমেন্টে এমন কেউ আছে যে টনির হয়ে কাজ করছে এবং সমস্ত গোপন খবর টনিকে দিচ্ছে। মেথ কিলারের জন্য টনির ব্যবসার 12টা বেজে গেছে। আজকে অফিসে সবাই শেরিফকে নিয়ে আলোচনা করছে। মূলত তার উপর সবাই রেগে আছে। নাগা তাদের একটা খবর দেয় যে শেরিফ সকাল থেকে বারবার টয়লেটে যাচ্ছে। সবাই তার পিছু গিয়ে দেখে সে ড্রাগস জাতীয় কিছু নিচ্ছে। এটা যেন অফিসারদের কাছে সুবর্ণ সুযোগ। তৎক্ষণাৎ তারা শেরিফকে গ্রেপ্তার করে, কিন্তু জেনে এসে বলে সে মাইগ্রেনের ওষুধ নিচ্ছিল। শেরিফ হাসতে থাকে আর বলে আমি দেখতে চাইছিলাম যে কে আমাকে গ্রেপ্তার করার জন্য ডেসপারেট হয়ে আছে, তাই সে টয়লেটে গিয়ে ওষুধ নিচ্ছিল। আসলে সে শুরু থেকেই নাজকে সন্দেহ করেছিল আর আজ নাজই শেরিফকে গ্রেপ্তার করতে মরিয়া ছিল। এরপর শেরিফকে ছেড়ে দেওয়া হয়। রাতে নাজ বেলকুনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। নিচে গাড়িতে একটা ছেলে তার উপর নজর রাখছিল।
যাকে আমরা কাপাকের সঙ্গে দেখেছিলাম। ছেলেটির নাম ডাউস। আসলে সে নাজের সহকারী, কিন্তু টনির হয়ে কাজ করেছিল সব খবরাখবর নাজকে দেওয়ার জন্যই। তবে সে নিজেও টনির আসল ঠিকানা জানে না। নাজ নিচে নেমে আসে আর গাড়িতে উঠে বসে। শেরিফ এই কেসে হাত দেওয়ায় ডাউস ভয়ে ছিল। সে আর নাজের হয়ে কাজ করতে চাচ্ছিল না, কিন্তু নাজ তাকে বুঝায় যে তারা যা করেছে সব ঠিক, আর তাকে একটা চিঠি পড়তে দিয়ে চলে যায়। পরের দিন নাজকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। শেরিফ জেনিকে ডিটেলস বলতে বলে। তখন প্রজেক্টরে একটা মেয়েকে দেখানো হয়। এই সেই মেয়ে যাকে নাজ কল্পনায় দেখতে পেত। সে ছিল নাজের গার্লফ্রেন্ড সিজা। সে তাকে প্রচণ্ড ভালোবাসত। জেনি বলে সাব ইন্সপেক্টর সিজা গত বছর একটা গোপন মিশনে নিহত হয়। শেরিফ নাজকে বলে, সিজা তোমার গার্লফ্রেন্ড, আর ওর জন্যই তুমি অফিসার মালিককে হত্যা করেছ, তাই না? কিন্তু নাজ সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে এবং তাদের প্রমাণ দেখাতে বলে। এরপর জেনি প্রজেক্টরে একটা ভিডিও চালিয়ে দেয়। ভিডিওতে টনি ও তার লোকেরা সিজাকে প্রচণ্ড টর্চার করছিল। সবাই মিলে পালাক্রমে ধর্ষণ করে সিজাকে হত্যা করে। নাজের প্রতিক্রিয়া দেখার জন্যই জেনি ভিডিওটি চালিয়েছিল। এরপর ছায়া ভিডিওটি অফ করতে বলে। নাজ একদম স্থির হয়ে বসেছিল। তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। আসলে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে হওয়া অন্যায়ের বদলা নিতেই নাজ আজকে মেথ কিলার। যারা সিজাকে ধর্ষণ করেছিল তাদের কাউকেই সে ছাড়বে না। শেরিফ নাজের ধৈর্যের অনেক প্রশংসা করে। সেই সময় নাগা এসে খবর দেয় আরেকটি লাশ পাওয়া গেছে। সবাই মিলে ঘটনাস্থলে পৌঁছে যায়। ডিএনএ টেস্টের জন্য সেটা পরীক্ষা করতে পাঠানো হয়। তবে এটা ঠিক এই খুনটি নাজ করেনি, কারণ সে সকাল থেকে অফিসেই ছিল। আসলে এই হত্যাটি ডাউস করেছে, যেন নাজের উপর থেকে শেরিফের সন্দেহ দূর হয়। তখনই এক কনস্টেবল দৌড়ে এসে সংবাদ দেয়, এক জায়গাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হতে পারে সেই মেথ কিলার। শেরিফ সেখান থেকে সরাসরি বেরিয়ে পড়ে। এরপর বাকিরাও রওনা দেয়। ডাউসকে পুলিশ আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারে না। সে একটা কার নিয়ে বেরিয়ে পড়ে। পিছনে ধাওয়া করছে শেরিফ ও নাজের কার, আর সঙ্গে তো লোকাল পুলিশের গাড়ি ছিলই। শেষ পর্যন্ত শেরিফ ডাউসকে আটক করে। পুলিশ স্টেশনে শেরিফ এবারও একটা চালাকি করে। সে কিছুতেই বিশ্বাস করছিল না ডাউস মেথ কিলার, তাই সে চালাকি করে নাজকে পাঠায় ডাউসের জিজ্ঞাসাবাদের জন্য। ইনভেস্টিগেশন রুমে নাজ ডাউসকে একের পর এক প্রশ্ন করতে থাকে, আর বাইরে থেকে শেরিফ, জেনি সহ সবাই তাদের উপর নজর রাখছিল। নাজ তাদের আড়ালে হাতের ইশারায় ডাউসকে চুপ থাকতে বলে, কিন্তু ডাউস বেচারা অত্যাধিক পরিমাণে ঘাবড়েছিল। সে প্রচণ্ড ভয় পাচ্ছিল। সে যখন কিছু বলতে যাচ্ছিল তখন নাজ আচমকা তার উপরে অ্যাটাক করে। সবাই তাকে থামাতে যায়, আর এই সুযোগে ডাউস শেরিফের উপর আক্রমণ করে ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন ফারুক তার উপর গুলি চালিয়ে দেয়। এতে শেরিফ রেগে যায় এবং ডাউসকে হসপিটালে পাঠানো হয়। সিন শিফট হলে দেখা যায় টনের আস্তানায় কয়েকটা বাচ্চা টনের সেবা করছিল। বেশ কয়েকজন বাচ্চা টনির কাছে ছিল। সে তাদের উপর অমানবিক নির্যাতন চালাতো আর ওদেরকে দিয়ে ড্রাগস বিক্রি করাতো। অন্যদিকে শেরিফ আর্জেন্ট সবাইকে ডাকে। সবার সামনে সে তার দুজন সহকারীকে কারাগারে বন্দি করে বলে, আমার লোকেরা আজ রাতে তোমাদের উপর নজর রাখবে না। কেউ শেরিফের কথা বুঝতে পারছিল না। এবার শেরিফ তাদেরকে কিছু শকিং নিউজ দেয়। সে জানায় ডেথ বডিতে যে মাংসের চিহ্ন পাওয়া গেছে সেটা ডাউসের। হাফসাম বলে, তাহলে ডাউস মেথ কিলার, কিন্তু শেরিফ বলে, না, মেথ কিলার আমাদের মধ্যে আছে। শুধু তাই নয়, আমাদের মধ্যেও একজন বিশ্বাসঘাতক আছে যে টনির হয়ে কাজ করে। বাস্তবিকভাবে ওই ডিপার্টমেন্টে টনির দুজন গুপ্তচর ছিল। এদের মধ্যে একজন হলো জেনি। শেরিফ সবার উদ্দেশ্যে বলে, তোমাদের বসকে বলো আমার সঙ্গে ডিল করতে, আমি মেথ কিলারকে খুঁজে পেয়েছি। এরপর জেনিকে টনের লোকেরা তার ডেরায় নিয়ে যায়। জেনির একটি ছেলে রয়েছে। যদি সে টনির হয়ে কাজ না করে তাহলে টনের লোকেরা তার ছেলেকে মেরে ফেলবে। বলা যায় বাধ্য হয়ে সে টনির কাজ করছে। জেনি টনিকে জানায় ছায়া মেথ কিলার হতে পারে, কারণ সে কিছু একটা গোপন করছে। আর শেরিফের আসতে যাওয়ার কথাও টনিকে জানায়। এরপর আবার জেনিকে মুখোশ পরে বাইরে ছেড়ে দেওয়া হয়, যেন কেউ কখনো টনির ঠিকানা না পায়। এদিকে নাজ সেই পুরনো বাড়িতে যায় যেখানে সে সবগুলো হত্যা করেছিল। সে ওই বাড়িতে থাকা সমস্ত প্রমাণ আগুনে পুড়িয়ে দেয়। বাসায় ফিরে নাজ দেখতে পায় ছায়া ও শেরিফ দুজনে তার জন্য অপেক্ষা করছে। ছায়া 4 মে অফিসার মালিকের সঙ্গে কি কথা বলেছিল সেই অডিও রেকর্ড নাজকে শোনায়। আসলে মালিক অসৎ পুলিশ অফিসার ছিল না। হ্যাঁ, এটা ঠিক, সে টনির হয়ে কাজ করছিল এবং ওর থেকে ভালো অ্যামাউন্টের টাকা নিচ্ছিল। তবে সেটা শুধুমাত্র টনির ঠিকানা জানার জন্য। সেদিন সে এইসব কথাগুলোই ছায়াকে জানায় আর তার জ্যাকেট খুলতে বলে, কারণ তার সন্দেহ হয়েছিল কেউ তাদের কথা শুনছে। তবে মালিক বুঝতে পেরেছিল মেথ কিলার তাকে হত্যা করতে পারে, আর তার যদি কিছু হয়ে যায় এজন্য সে এই রেকর্ডার, টনের বিরুদ্ধে কিছু প্রমাণ আর কালো ব্যাগ ভর্তি টাকা স্পেশাল ব্রাঞ্চের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছায়াকে দেয়। আর মালিকের মৃত্যুর পর ছায়া এই কাজটি করে। ছায়ার দেওয়া তথ্যর ভিত্তিতেই স্পেশাল ব্রাঞ্চ থেকে আইজিপি এই কেসটি তদন্তের জন্য শেরিফকে পাঠায়। সবকিছু শুনে নাজ হতভম্ব হয়ে যায়, তবে সে স্বীকার করে না সে আসলে মেথ কিলার। আসলে নাজ খারাপ মানুষ নয়, সে তো কেবল তার ভালোবাসার মানুষের সঙ্গে হওয়া অন্যায়ের বদলা নিতে চেয়েছে, কিন্তু সে একজন নির্দোষের প্রাণও নিয়ে ফেলেছে।
ভিতরে ভিতরে নাজ একদম শেষ হয়ে যাচ্ছিল। এবার টনের লোকেরা শেরিফকে কিডন্যাপ করে নিজেদের ডেরায় নিয়ে আসে। সেখানে তাদের সঙ্গে শেরিফের এক দফা লড়াই হয়। এরপর শুরু হয় টনির সঙ্গে লড়াই। দুজনের ফাইটের পর টনি শেরিফকে টাকা অফার করে মেথকিলারকে খোঁজ দেওয়ার জন্য, কিন্তু শেরিফ ঘুষ নেয় না। সেই গুপ্তচরের নাম জানতে চায় যা টনি তাকে বলে না, আর তাকে 2টা পর্যন্ত সময় দেয় এর মাঝে মেথকিলারকে ধরার জন্য। এরপর আবারও তাকে চোখ বেঁধে টনির আস্তানার বাইরে রেখে আসা হয়। অন্যদিকে জেনি নাজের কাছে আসে। সে জেনে গেছে নাজ আসলে মেথকিলার। সেদিন সে নাজ আর ডাউসের সঙ্গে গাড়িতে দেখা করেছিল, সেই মুহূর্তের একটা ছবি জেনি ক্লিক করছিল আর সেটা নাজকে দেখায়। নাজ কিছুটা ভয় পায়, তবে জেনি বলে সে কাউকে কিছু বলবে না, বরং সে নাজকে সাহায্য করতে চায়। সেও চায় টনি মারা যাক, তাই সে নাজকে টনির লোকের কাছে পৌঁছে দেয়। এদিকে শেরিফ নাজের খোঁজ না পেয়ে টেনশনে পড়ে যায়। সবাই নাজের খোঁজ করছে। তখন ছায়ার ফোনে নাজের ফোন থেকে একটা লিঙ্ক আসে। সেটিকে ওপেন করলে দেখা যায় নাজ টনির হাতে বন্দী। সে সবার উদ্দেশ্যে বলে আজ রাত 10টায় 2টো ঠিকানা দেব। প্রথম ঠিকানায় এসে মেথকিলারকে আত্মসমর্পণ করতে হবে, নইলে নাজকে মেরে ফেলবে। দ্বিতীয় ঠিকানাটা শেরিফ ও নার্কোটিক্স ডিপার্টমেন্টের পুলিশ অফিসারদের জন্য। আসলে জেনিকে একটা বাসে বন্দি করে রাখা হয়েছে। জেনি টনিকে বুঝিয়েছে নাজ কোনোভাবেই মেথকিলার নয়, বরং ওর বোন ছায়া মেথকিলার হতে পারে। এজন্যই টনি ছায়া এবং নাজকে দিয়ে সাজানো একটা কিডন্যাপের গেম খেলেছে। এবার শেরিফ টেনশনে পড়ে যায়। সে ছায়াকে আলাদা করে বলে টনির সঙ্গে তার কাল রাতে দেখা হয়েছে। টনি যদি বুঝতে পারে নাজ মেথকিলার তাহলে ওকে সঙ্গে সঙ্গে হত্যা করবে, আর তাদের হাতে এখন বেশি সময়ও নেই। ছায়া শেরিফকে বলে আমাকে মেথকিলার সাজতে দাও। তো পরিকল্পনা মাফিক ছায়া মেথকিলার সেজে টনির দেওয়া প্রথম ঠিকানায় চলে আসে। সেখান থেকে টনির লোকেরা তাকে টনির আস্তানে নিয়ে আসে, আর শেরিফ বাকিদের নিয়ে দ্বিতীয় ঠিকানায় চলে যায়। 2 জায়গার মধ্যে 20 কিলোমিটার ডিস্টেন্স। ছায়াকে একটা ট্র্যাকার দেওয়া হয়েছে, আর সে সেটা গিলে ফেলেছে। টনি সত্যি সত্যি ভেবে নিয়েছে সেই মেথকিলার। সে ছায়াকে সঙ্গে সঙ্গে মারবে না, বরং তাকে তিলে তিলে মারবে। অন্যদিকে জেনি নাজকে মুক্ত করে তাকে রিভলভার দেয়। নাজ ছায়াকে বাঁচাতে আর টনিকে হত্যা করতে যায়, আর ছায়ার ট্র্যাকার ধরে ততক্ষণে পুলিশও সেখানে পৌঁছে যায়। টনির দল ও পুলিশের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। অপরদিকে শেরিফ তার গ্রুপ নিয়ে দ্বিতীয় ঠিকানায় পৌঁছে যায়। বাইরে থেকে দেখা যাচ্ছিল ভেতরে কেউ আছে, তবে কে আছে বোঝা যাচ্ছে না। কালো কাপড় দিয়ে পুরোটাই ঢাকা। শেরিফ বাসের ভিতরে যেতে চাইলে অন্য একজন অফিসার তাকে বাধা দিয়ে নিজেই ভেতরে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে জেনি নেই আর একটা সেলের গায়ে বোম সেট করা। সঙ্গে সঙ্গে বোমা ব্লাস্ট হয়। ছেলেটা এবং ওই অফিসার মারা যায়। আর এখানেও টনির লোকদের এবং শেরিফের গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। কয়েকজন পুলিশের গুলি লাগলে সঙ্গে সঙ্গে তারা মারা যায়। একে একে টনির সব লোকেরা মারা যায়। শেরিফ এবার তার গ্রুপ নিয়ে টনির আস্তানায় চলে যায়। এদিকে নাজ গিয়ে টনির উপরে অ্যাটাক করেছে। টনিকে নাজ ছুরি দিয়ে আঘাত করলে সে দুর্বল হয়ে পড়ে। এবার নাজ টনির কাছে নিজের পরিচয় প্রকাশ করে, আসলে সেই মেথকিলার। টনি এই অবস্থায়ও নাজের গার্লফ্রেন্ডকে নিয়ে কিছু নোংরা কথা বলতে থাকে। নাজ রাগে একটার পর একটা গুলি করতে থাকে আর টনিকে হত্যা করে। ছায়া শত্রুদের সঙ্গে লড়াই করতে করতে নাজের কাছাকাছি চলে এসেছে। তখন সেখানেও জেনি আসে। জেনি ছায়াকে উদ্দেশ্য করলে পেছন থেকে নাজ এসে তার মাথায় বন্দুক তাক করে। ছায়া নাজকে বলে জেনিকে ছেড়ে দিতে, কিন্তু নাজ রাজি হয় না। সে বলে জেনি মিথ্যুক, সে টনির লোক ও তোমাকে হত্যা করতে চেয়েছে, আমার কথা বিশ্বাস করো। কিন্তু ছায়া নাজকে বিশ্বাস করে না, তাকে বন্দুক ফেলে দিতে বলে। সে ভাবতেও পারেনি তার ভাই মেথকিলার। নাজ জেনিকে উদ্দেশ্য করে গুলি করলে ছায়া নাজকে শ্যুট করে, আর সঙ্গে সঙ্গে নাজের মৃত্যু হয়। ছায়া কান্না করতে থাকে, তার হাতে তার ভাইয়ের মৃত্যু হলো। জেনি এবার ছায়াকে গুলি করতে যায়, তখনই টনির সেই আরেক গুপ্তচর নার্কোটিক্স ডিপার্টমেন্টের পুলিশ অফিসার ফারুক এসে উপস্থিত হয়। জেনি জানত না সে আরেক গুপ্তচর। ফারুক ছায়াকে গুলি করে। ততক্ষণে শেরিফের টিম টনির আস্তানায় প্রবেশ করলে জেনি ফারুককে গুলি করে আর সে মারা যায়। জেনিরও একটা গুলি লেগেছিল। পুলিশের সঙ্গে সঙ্গে সেখানে মিডিয়াও চলে এসেছে। অবশেষে টনি ইফরিট এবং মেথকিলারের কেস সমাপ্ত হল। এই হতাহতের ঘটনায় 14 জন পুলিশ অফিসার মারা যায়। টনির আস্তানা থেকে পুলিশ 5 জন শিশুকে জীবিত এবং একজনকে মৃত উদ্ধার করে। নাজই আসলে মেথকিলার সেটা সবার সামনে প্রকাশ পায়, আর সেই ধ্বংস করে দিয়েছে টনির সাম্রাজ্য। ফারুক বিশ্বাসঘাতক প্রমাণিত হয়, কারণ তার মোবাইলে শেষ কল ছিল টনির। পুরো কেসটা সমাধানের জন্য জেনি সবার কাছে বেশ প্রশংসা লাভ করে। তবে শেরিফের নজর জেনির উপরে, সে সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করতে পারেনি। এছাড়াও জেনির কাজকর্ম বেশ সন্দেহজনক। সে কেন ছায়াকে মারতে চাইল এই প্রশ্নটি কিন্তু থেকেই যায়। পুরো কেসটি জেনি তার ডিপার্টমেন্টের কাছে প্রেজেন্ট করে এবং সবাই বেশ প্রশংসা করে। সেখান থেকে বের হয়ে সে নাগা ও হংয়ের কাছে জানতে পারে ছায়া এখনও বেঁচে আছে। সে ভেবেছিল ছায়া মারা গেছে। এরপর সে ছায়াকে দেখতে হসপিটালে চলে যায়। তার উদ্দেশ্য ছিল ছায়াকে হত্যা করা। সে পানির সঙ্গে বিষ মিশিয়ে দেয়, তখনই সেখানে শেরিফ চলে আসে। সে জেনিকে বেশ কিছু প্রশ্ন করে, তবে জেনি একটারও সঠিকভাবে উত্তর দিতে পারে না।
শেরিফের কাছে সে ধরা পড়ে যায়। সে আসলে টনির হয়ে অনেকদিন ধরে কাজ করছিল। জেনি শেরিফকে তার ছেলেকে দেখে রাখতে বলেই আত্মহত্যা করে। জেনির আত্মহত্যা এটাই প্রমাণ করে এই কেস এখনও সলভ হয়নি। এর পেছনে আরও অনেকেই রয়েছে যারা এখনও মুখোশ পরে চলাফেরা করছে। জেনি তাদের কারো নাম প্রকাশ করতে পারবে না বলেই আত্মহত্যা করে, কারণ সে বেঁচে থাকলে পুলিশের কাছে সমস্ত সত্য বলতেই হবে, আর এতে তার ছেলের জীবন ঝুঁকিতে থাকবে। শেরিফ জেনির ছেলেকে সেই বোর্ডিং স্কুলে ভর্তি করে দেয় যেখানে সে বড় হয়েছে। জেনির ছেলে এখন একদমই নিরাপদ। ছায়া সুস্থ হয়ে অফিসে জয়েন করেছে। যারা এই কেসে নিহত হয়েছে তাদের ছবিসহ নাজের একটা বড় ছবি সে দেয়ালে টানিয়ে দেয়। আইন মানেই আইন, সেটা যে কোনো অবস্থায় আমরা থাকি না কেন মেনে চলতে হবে। ছায়ার সাহসী পদক্ষেপ সেটাই প্রমাণ করে। এই মুভি শুরু হয়েছিল আদালত প্রাঙ্গণে, আবার শেষও হয় আদালত প্রাঙ্গণে নতুন এক কেসের সমাধানের খোঁজে। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।